ইদানিংকালে আমাদের যে সামাজিক যে একটা মর্যাদা বোধ আছে, আমাদের যে পারিবারিক যে সিস্টেম, বিশেষ করে ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক, তার মধ্যে এই যে একটা সম্পর্ক, আবার সেই সম্পর্কের মধ্যে একটা লজ্জার একটা যে ডিস্টেন্স ছিল, সেটাকে ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। যে এভাবে যে মানে নারীদের কিভাবে পিরিয়ড হয় বা সেই সম্পর্কে পুরুষদেরকে জানানো এবং ক্যাম্পেইন করা, সেটা একাডেমিকভাবে রূপান্তর করা, টিভি চ্যানেলগুলোতে টক শো করা এ ব্যাপারে যে পিরিয়ড কীভাবে হয় এবং পুরুষদের করণীয় কী, পুরুষরা এটা জানতেই হবে। তো এই বিষয়গুলোর অন্তরালে আসলে কি, মানে কি কোন একটা শক্তি তো কাজ করছে, আর এটা কেন এত বেশি জরুরি আমাদের জন্য যে পুরুষরা জানতেই হবে নারীদের পিরিয়ড সম্পর্কে? জি, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। এটি সাম্প্রতিককালে বহুল আলোচিত একটি বিষয়। তো সঙ্গত কারণে এখানেও আমাদের বোধহয় সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবার জন্য কিছু কথা বলাই প্রয়োজন। প্রথম কথাটা হচ্ছে, এটি অত্যন্ত প্রাকৃতিক একটা ব্যাপার, বায়োলজিক্যাল একটা সাইকেল। তো এর মধ্যে খুব কিউরিয়াসনেসের কিছু নেই। আমরা নিজেরাও এখন 50-এ পা দিয়েছি, তো বছরের পর বছর ধরে এইভাবে আমাদের যে মানুষের বংশবৃদ্ধি, প্রজনন, এটি চলছে। এবং এর ক্ষেত্রে আমাদের মায়েদের, বিবাহিত বোনেদের, তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ায় নিজেদেরকে মানিয়ে নেওয়াটা, সেটিও খুব স্বাভাবিকভাবেই চলছে একেবারে। কিন্তু হঠাৎ করে এইটাকে এত বছরের মানব সভ্যতার ইতিহাসে একেবারেই এটা অবহেলিত ছিল, কেউ কিছু জানতো না, অথবা এর পার্শ্ব প্রতিক্রিয়া ভীষণ কোনো কিছু তৈরি করেছে সমাজে নেতিবাচকভাবে, তারও কোনো এভিডেন্স আছে বলে আমরা মনে করি না। আচ্ছা, একটা বিষয় বলা হয় যে আমরা প্রজনন স্বাস্থ্যের অংশ হিসেবে হাইজেনিক সেন্সটা কি হতে পারে, আচ্ছা, সে বিষয়ে কিছু কথা থাকতে পারে। কিন্তু আমরা এটি বলবার ধরনগুলো বিভিন্ন এনজিও সহ যারা এটিকে টেক আপ করছে, তাতে আমাদের কাছে মনে করার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে যে এটিকে তারা সমাজের মধ্যে যে একটি লজ্জার বোধ, মানুষের যে শালীনতা বোধ, এর আবরণটা খুলে ফেলতে চায়। কারণ আমরা সবাই জানি, এটা জানবার জন্য এখন হয়তো খুব বিদগ্ধ ইসলামিক পণ্ডিত হতে হবে না, যে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে প্রথম যে কাজটা শয়তান করেছিল, তাদের মধ্যেকার এই লজ্জার আবরণটা খুলে ফেলেছিল। আমরা যদি আমাদের এই সমাজ পরিবর্তনের পরিক্রমায় এখন দেখি যে মানুষের লজ্জার বোধটা কমে যায়, তার পক্ষে সমাজে যে কোনো অনাচারে যুক্ত হওয়া, লিপ্ত হওয়াটা সহজ হয়ে যায়। আমরা এখন আমাদের নতুন প্রজন্মের পোশাকি আচরণ থেকে শুরু করে প্রতিদিনকার জীবন অভ্যাস, তাদের আচরণ, এই সব কিছুর মধ্যে যদি আমরা দেখি, তাহলে এই ধরনের লজ্জাশীলতার যে বোধটা, অনুভূতিটা, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বলেই আমাদের সমাজে অপরাধের ধরনগুলো, বৈচিত্র্যটা নতুন করে এমন জায়গায় পৌঁছেছে যেগুলোর ধারণা হয়তো যারা এগুলো নিয়ন্ত্রণ করছে বা করবার দায়িত্ব, তাদের কাছেও যথেষ্ট পরিমাণ ধারণা নেই। এবং আমাদের বিশ্বাস, এর মধ্যে দিয়ে তারা একটা অসভ্য সমাজ তৈরি করবার জন্য, অর্থাৎ আমরা মানুষেরা তো সভ্য হচ্ছি। আদিম যুগ যাকে বলি, তখন মানুষ পোশাক পরতো না, তো মানুষ সভ্য হয়েছে বলেই পোশাক পরতে শিখেছে, অথবা পোশাক পরতে শেখার মধ্যে দিয়ে জীবনবোধ, জীবন আচরণ শেখার মধ্যে দিয়ে সভ্যতায় নিজেদেরকে সংশ্লিষ্ট করেছে, যুক্ত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আবার একটা প্রজন্ম ছোট ছোট প্যান্ট পরে, আর এই আলোচনাগুলো খুব খোলামেলা করিয়ে লজ্জার আবরণটাকে ভাঙতে চায়। এবং কোনো কোনো এনজিও প্রচুর পয়সা খরচ করছে বিভিন্ন স্কুলগুলোতে, তারা এই জাতীয় জেমস কারিকুলামের মাধ্যম দিয়ে ছেলে মেয়েদের মধ্যে এই বিষয়গুলো অধিক পরিমাণে শেয়ার করাচ্ছে। আমরা এটিও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই বাচ্চাদেরকে এই সমস্ত শেখানোর নাম করে
তারা তাদের মধ্যে এক ধরনের যৌনতা ছড়িয়ে দিচ্ছে। এবং আমার বিশ্বাস যারা এটাকে প্যাট্রোনাইজ করছে, যাদের পেছনে পয়সা দিচ্ছে, তাদের এটি একটি উদ্দেশ্য যে সমাজের যে একটা শৃঙ্খল না শৃঙ্খলতা, অর্থাৎ একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন, এবং আমাদের দীর্ঘ বছরের মুসলমান অথবা এই আমাদের বাঙালি সভ্যতা এবং সমাজের যে অত্যন্ত উন্নত একটা শৃঙ্খলা পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, এই বোধটা তারা ভাঙতে চায়। আর যখনই ভাঙা প্রয়োজন মনে করেছে, তখন তারা এর প্রথম হাতিয়ার হিসেবে যৌনতার অবাধ বিচরণ অথবা যৌনতার অবাধ ছড়াছড়িটাকে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাহন হিসেবে ধরে নিয়েছে, যেটিকে তারা মনে করছে সমাজে প্রতিষ্ঠিত করতে পারলেই নতুন জেনারেশনকে নষ্ট করবার জন্যে আর বেশি কসরত করতে হবে না। স্যার, এই বিষয়টাকে মানে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট করছে। ট্রু। তো এর পেছনে কি কারণ, মেইন উদ্দেশ্যটা কি, এদের বেসিক উদ্দেশ্যটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একটু পেছনে তাকাতে বলি, ওবামা যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন তার পররাষ্ট্রমন্ত্রী ছিল কন্ডোলিজা রাইস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা জানি যে ওবামা তার প্রথম ফান্ড অ্যালোকেশন মিটিংয়ে একটা বড় বাজেট দিয়েছিল। তখনকার বড় বড় পত্রিকাগুলো খুঁজলে পাওয়া যাবে ফর ইরান $75 বিলিয়ন। ফর ইরান কেন? ইরানের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের যে কনসিকুয়েন্স সমাজের মধ্যে যে মূল্যবোধ তৈরি করেছিল সেই মূল্যবোধ ভাঙতে হবে। তাহলে সেই মূল্যবোধ ভাঙবার জন্য কী করতে হবে? মিডিয়াকে টাকা দিতে হবে, নতুন প্রজন্মকে টাকা দিতে হবে, যারা এই বোধটাকে ধ্বংস করতে পারে তাদেরকে পয়সা দিতে হবে। তাহলে সমাজের মধ্যে যদি এই বোধটা নষ্ট হয়ে যায়, তাহলে ইরানিক সমাজের যে মূল্যবোধ সামগ্রিকভাবে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে অ্যাচিভ করেছিল তা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো সুতরাং আমরা মনে করি শুধুমাত্র এই মেনস্ট্রাল সাইকেল নিয়ে কথা না, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা নানান রকমের, যেমন LGBTQ এই ইস্যুটাও কিন্তু সাম্প্রতিককালে তারা খুব বেশি চর্চা করছে। এর আগে আমরা দেখলাম যে ব্রাক ইউনিভার্সিটিতে শরীফার গল্প নিয়ে যে ঘটনা আমাদের ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে নিয়ে হলো, আসিফ মাহতাব উৎস। এই সমগ্র বিষয়গুলো কিন্তু একই সূত্রে কথা। দেখা যাবে যে ফান্ডিং করছে হয়তো এরা সবাই মিলেই, যারা এখানে ফান্ডিং করছে তারা ওখানেও ফান্ডিং করছে, এবং তারা ফান্ডিং করবার জন্য এমন কি যে ক্লাইমেট চেঞ্জের যে কাজ করে সে সমস্ত কাজের মধ্যে দিয়েও তারা ধীরে ধীরে এই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা, মানে পরিবেশবাদী যে সংগঠনগুলো বিশেষ করে, তার মানে তারা যেখানে যেমনভাবে সহজ করে পোক করতে পারে এই করার সুযোগগুলো তারা বিন্দুমাত্র নষ্ট করছে না। আচ্ছা। এবং তার মূল কারণই হচ্ছে যে আমাদের এই মুসলমান অথবা মুসলিম সমাজ এবং সভ্যতার যে একটা শৃঙ্খলা, লজ্জাবোধ, ডিসিপ্লিন তারা নষ্ট করতে চায়, এবং নষ্ট করতে পারলেই তারা সাকসেসফুল। সুতরাং এর যে সমস্ত 1 by 1 ফেজ, সেই ফেজগুলো তারা ধীরে ধীরে অতিক্রম করছে, এবং তার একটা অনুষঙ্গ হচ্ছে এটা। আচ্ছা। তো সুতরাং আমি মনে করি যে এ বিষয়ে আমাদের দীর্ঘ বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতেও আমরা বুঝতে পেরেছি যে আমাদের মায়েরা অথবা আমাদের বিবাহিতা বোনেরা তারা হয়তো এটি শিখবার জন্য কখনো বিশ্ববিদ্যালয়ে যায়নি, আর আমাদের কাছে এমন কোনো স্টাডিও নেই। আমরা যদি সেই সময়টাকে কোনো কারণে আনহাইজেনিক বলে থাকি, তাহলে এখনকার সমাজে আর তখনকার সমাজে আনহাইজেনিটি অথবা হাইজেনিক প্যারামিটারে স্বাস্থ্য অথবা প্রজনন স্বাস্থ্যের কী ধরনের ব্যবধানটা ছিল আর এখন আছে। স্যার, এখানে এটা একটা তুলনামূলক আলোচনা হতে পারে এবং বৈজ্ঞানিক তথ্যপাত্র খুঁজে দেখা যেতে পারে।